নমস্কার, আমি রূপসী হালদার। পড়ছি কয়েকটি নক্ষত্র নিঃশেষে। লেখনীতে রয়েছেন তেজস্মিতা মর্তুজা। পর্ব ৯। সোহাইল সকাল সকাল গোসল সেরে এসে আয়নার সামনে চুল আঁচড়াচ্ছে। সে সময় পান্না, কাজের মেয়ে, এসে দরজার সামনে দাঁড়ালো এবং সঙ্গে সঙ্গে মাথা নত করে নিল। দরজার সামনে থেকে বিছানা দেখা যাচ্ছে। বিছানায় দিবার দেহটা চাদর তলে পড়ে আছে, বুক অব্দি চাদর তোলা, কাঁধ নগ্ন। পান্না বুঝলো চাদরের তলে গোটা শরীরটাও নগ্ন। ভাবি বোধ হয় কাঁদছে। সে মাথা নত করে দরজার একপাশে দাঁড়িয়ে বলল, ভাইজান, খালাজান আপনাকে আর ভাবিকে খাইতে ডাকছে। সোহাইল বলল, পাটনা চলে গেলে সোহাইল দিবাকে বলল, এই ওঠ, গোসল দিয়ে আয়। রাতে মনে হয় লাঙের সাথে লং ড্রাইভে না যেতে পারার শোকে কিছু খাস নাই। ওঠ, যা। লাংটা হলো সেতু। দেবা নাক টানলো। ট্যুরে যাবার জন্য তার উৎসাহও বেশি ছিল। বিয়ের পর সোহাইল বিভিন্ন স্থানে বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে চায়। দেবাকে কোথাও সঙ্গে নেয়নি, সঙ্গে যেতেও চায়নি, সাহসও দিবার নেই সেটার। সোহাইল সঙ্গে তার সম্পর্ক রাত্রিক্রিয়া। রাত পরে তারা খুবই অপরিচিত। এবার সিলেট ট্যুরের ব্যানার দেখে ঋতুর যাবার জন্য লাফিয়ে উঠল। দিবা আনন্দে নেচে ওঠে, শাশুড়িকে বলে, সোহাইলকে রাজি করালো। সেই মতো গত রাতে তৈরি হলো। রাত 10টায় সোহাইল বাড়ি এলো। এসেই গোসলখানায় ঢুকে সোহেলে পানি ঢালতে ঢালতে বলল, ঘরের মধ্যে সাজগোজ কিসের? আমি তো ছিলাম না বাসায়, কার জন্য তো এত সাজগোজ? দিবা হাসার চেষ্টা করে। তার মনে নেই একটু পরই তো আমরা টুটেতে যাচ্ছি, তোমার সঙ্গে দেখা হয়ে যাবে, সেই জন্যই বসেছিলাম। সোহেল চোখ তুলে দিবার আপাদমস্তক দেখে শীতল গলায় বলল, আপনি করে রাখতে বলিনি? আমি কি সহপাঠী বা বন্ধু হই তোর? তুই করে বলিস যে? স্বামী তোর, আপনি রাখবি। আজ কোনো ঝামেলা হোক দিবা সেটা চায় না, তাই সে মাথা নুইয়ে বলল, আপনার লুঙ্গি আনবো? শেষ জবাব দিল না সোহাইল। গায়ে সাবান মাখতে মাখতে জিজ্ঞেস করলো, কে কে যাচ্ছে? ঋতু আপু আর শকুনির চোখে সোহাইল তাকায়। ঋতুই খালি যাবার কথা? তাহলে আর কে? মুখ ফুসকে মহা ভুল হয়ে গেছে বুঝে দিবার কান্না পেতে লাগলো। সোহাইল এদিক ওদিক, বড়টাও যাচ্ছে নাকি রে? দিবা কথা বলতে পারলো না। সোহাইল হেসে ফেললো, এই জন্য এত আগে ভাগে সেজেগুজে রেডি হয়েছিস? খুব আনন্দ। ও তো তোকে শেখায় স্বামীকে তুই ডাকা, নিজেরে বিরাট বড় বালবেডি ভাবো না। শাড়ি খুলে ফেল। দেবার চোখ ভরে ওঠে। আমি তৈরি হলাম, প্লিজ যাই। আজ রাতে দরজায় 1 ইঞ্চি বাইরে তোর পা পড়লে তাহলে শিক পুড়িয়ে ধাক দেবো। শাড়ি খোল, বিছানায় যা, আমি আসছি। দিবা মাথা নুইয়ে ঝরঝর করে কেঁদে ফেললো। সোহাইল শরীর মুছে গামছাটা পরনে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে বলল, কানে যায়নি? আমার সঙ্গে কথা হয়নি? তোর আশেপাশে ওই নাটকির ছায়াও যেন না পড়ে। দেবাদা আহত স্বরে বলল, নিজের বোনকে কেউ এসব বলে? সঙ্গে সঙ্গে গাল চিপে ধরল সোহাইল। চুপ থাক, তোতা পাখির মতো ফ্যাচ ফ্যাচ করিস না। বোন আমার আর ব্যথা লাগে দেখি তোর? কবিরাজের পানির পড়া খাইয়েছে নাকি? পেটের ওপর উঠে এক পাড়া মেরে সব পানি বের করে আনবো। ঋতু দরজার বাইরে থেকে এই পরিস্থিতি দেখে নিঃশব্দে চলে গেল। ভাবিকে ডাকা তো দূর, সে দরজার সামনে গেছিল জানলেও সোহাইল দিবার ওপর চড়া হবে। ঋতুকে সেই পছন্দ করে না, না পরিবারের না সমাজের। সে তুই একটি উচ্ছৃঙ্খল, উগ্রবাদী, স্বেচ্ছাচারী, এক জাহিল স্বভাবধারী মেয়ে। সেতুর চেহারা মনে আসলেও সোহেলের শরীরের আগুন ধরে যায়। সেতু বলতে তার কোনো ছোট বোন জন্মেছিল, এ কথা সে ভুলে গেছে। নেহাত বাবা মার জন্য সেতুকে বিয়ে করার, বাড়িতে রাখা। আব্বা আজ মরলে সোহাইল আগে সেতুকে চুল ধরে বের করবে, তারপর আব্বার লাশ দফনে যাবে। এই মেয়ের সঙ্গে তার স্ত্রী কখনো সম্বন্ধ থাকতে পারে না। কিন্তু সোহাইল বুঝলো সম্বন্ধ তো হয়ে গেছে, কারণ দিবা তার মুখের ওপর জিজ্ঞেস করে বসলো, আপনারা সেতু আপুকে এত ঘৃণা করেন কেন? সোহাইল সশব্দে কয়েকটা চড় মারল দিবার গালে। চুল হাতের মুঠোয় পেঁচিয়ে ধরে বলল, তুই ঘেন্না করিস না কেন সেটা বল। ওর মতো হইতে চাস? মনটা কি চায় তোর? দেবার আর্তনাদ আরো বিরক্ত করে ঠেকলো সোহেলের কানে। পরনের প্যান্টের অভাব অনুভব করলো সে। চামড়ার বেলটা না হলে জমছে না। দেবা বলল, পারলে নিজের বোনকে মারুন গিয়ে চান। ওর সামনে গিয়ে তো কেউ দাঁড়াতেও পারে না। শুধু ওর কথা বললে মানুষদেরকে শাসন করা কেন? সোহাইল দেবার মুখটা চেপে ধরে চ্যাপটা করে ফেললো। তুই আমার বউ, ওই জাহিলের থেকে দূরে থাকবি। ওর মতো মেয়ে লোকরা হয় রে, মেয়ে লোক হবে নত।
পুরুষের চোখে চোখ রাখবে না, যা পাবে খাবে, না খাবে মুখ খুলে চাইবে না। লজ্জায় নম্রতা, ভদ্রতা। লজ্জা মেয়েদের পোশাক। ও হইল ল্যাংটা। কোনোখানে দেখেছিস ওইরকম একটা? মেয়েলোক হবে সহজ সরল, বাপ ভাই স্বামী পছন্দ করা অপছন্দ মেনে চলবে, চোখ নত, মুখ ছোট, সভ্য শান্ত, তাহলেই হইল মেয়েলোক। ওই হইল কলঙ্ক, এই বাড়ির কলঙ্ক, আমাদের সম্মানের হানি। বাপ ভাইয়ের সাথে টক্কর দেয়, বাপকে গুলি করে জেল খেটে আসা মাকে রে তুই কি বলিস? তোরে যদি আর একদিন ওর আশেপাশে ঘেঁচতে দেখি, একদম জিন্দা গায়রা থাইমু দেহি সেহেনি। হারামজাদি। লিপি বেগম দিবাকে বলে গেলেন, খুলে ফেলো শাড়ি, স্বামী পছন্দ না করলে কোথাও না যাওয়াই ভালো। সন্টুর ভাত বেড়ে রেখেছি, রুমে এনে দাও ওকে। রাত 2টো পর্যন্ত হিন্দি সিনেমা দেখলো সোহেল। দিবা খাবার খেলো না, বিছানার এক কোণে পড়ে ফুফিয়ে কাঁদলো। 2টোর পর সিনেমা শেষ হলে সোহেল নিজের দরকারে দিবাকে কাছে ডাকলে মেয়েটা কাঁদতে লাগলো। বেশ কয়েকবার ধরতে গেলে মাছের মতো ফসকে গেল। তখন কি করা যায়? সিনেমার শব্দ এতক্ষণ কান্নার গুনগুন কানে না এলেও নিঃশব্দ ঘরে বারবার নাক টানা আর মেয়েলি কান্নার গুনগুনানি সোহেলে আরও নিয়ন্ত্রণ হারালো। উঠে গিয়ে চুল ধরে দুমদাম করে কিছুক্ষণ কিলঘুষি দিয়ে ব্যাগে আনতে হলো মেয়েটাকে। ধস্তাধস্তির আওয়াজে কালাম হক চেঁচালেন, কী হয়েছে রে সন্টু? মারছিস নাকি বৌমাকে? দরজা খোল হারামজাদা। সোহেল বলল, আমার বউ, আমি মারি আর যা ইচ্ছা তাই করি। রাত দুপুরে আমার ঘরের সামনে তোমার কি? ঘুমাও গিয়ে। এসেছে তদারকি করতে। তাদের রাত্রিক্রিয়ার সম্পর্ক যা, তার সম্পর্ক হলে সোহেল আরামে ঘুমালো। কিন্তু এই মেয়ে এখনও অবধি কাঁদছে। সোহেল দ্রুত জুতো পরে বেরিয়ে গেল। আর কিছুক্ষণ এসব দেখতে হলে সে নিশ্চয়ই আবার মারবে মেয়েটাকে। দিবা কিছুক্ষণ পরে উঠে বসলো ধীরে ধীরে। শিরদাঁড়াতে বেশ কয়েকটি কিল মেরেছিল সোহেল। পিঠ জোড়া সোজা করতে গেলে যন্ত্রণা বাড়ছে। তার রাজমিস্ত্রি বাপটা লোভী কিনা কে জানে। 15 ভরি গয়নায় মেয়ে বিক্রি করে বাবাটা খুব খুশি হয়েছিল। উপরন্তু 1 টাকা যৌতুক নেই। কালাম হক শুধু মেয়ে চান। দেবাকে এইটুকু মূল্য যৌতুকের বদলে দিতে হলোই বাকি। সে ঠিক করলো বেড়াতে না গিয়ে বরং গয়নাগুলো মন ভরে দেখবে, এতে চোখ জুড়াবে। প্রাকৃতিক চাইতে গয়না বেশি সুন্দর। দেবার প্রশ্ন, সেতুর মতো হলে মেয়েরা সত্যিই সুখী হয় নাকি? সেতু কি একজন সুখী মেয়ে? সেতুরা যারা ঘেন্না করে, কারণ সবাই একটাই, সেতুকে নিয়ন্ত্রণ করা যায় না। সে কাউকে দাম দেয় না, ভয় পায় না। পৌরুষ অহং ভয়াবহ। তার কেউ বিশ্বনত কোনো নারী অমান্য অগ্রাহ্য করলে পুরুষ সহ্য করতে পারে না। যাকে নিয়ন্ত্রণ করা যায় না তাকে শুধু ঘেন্না করা যায়। সেতুকে যে দিবার খুব পছন্দ তেমন নয়। সোহেল সব কথা ভুল বলেনি। আসলে সেতুর মতো মেয়ে সে কখনো দেখেনি, কিন্তু সে সেতুকে দেখে এমন লোকেদেরকেও অপ্রস্তুত হতে দেখেছে যারা ডেঞ্জারাস হিসেবে খুব খ্যাত। তাহলে কি ভালো না খারাপ দিবা বলছে না। বাসার লবি থেকে বেরিয়ে বাবাকে কল করে বলল, বাবা কাণ্ড ঘটে গেছে। ফারুক হাজি বললেন, কি হয়েছে? রুয়াদ ইফতেজা হক। বাবা বিশ্বাস হয়? বলিস কি? তোমার প্রাণাধিক বড় ছেলে গিয়ে কিছু বলেনি? ও হয়তো খেয়ালই করেনি। তা করবে কি? মদনা কলা একটা রুয়াদ জিলা স্কুলের ছাত্র ভাণ্ডারের সাথে করে এসেছে। তুমি খোঁজ লাগাও তো, ওইখানে চাকরি নিয়েছে নাকি? বলিস কি? রুয়াদ জিলা স্কুলে চাকরি নিয়েছে? তার মানে তো এখন ময়মনসিংহেই আছে। কবে থেকে? কেউ তো খোঁজ নিল না। আরে যেসব কি আমি জানি বাবা, কাকতালীয়ভাবে কাজ খুবই কম হয়। তুমি খোঁজ নাও। তোমার বড় মদনকে বলো সারাদিন মাল গেলে মজফুর্তি না করে কাজ ধান্দার একটু নজর উঁচাতে। তোর সঙ্গে কথা হয়েছে রুয়াদের? না, আমি তোমার পাত্তা দিচ্ছি না। বেশি কথা বলতে গেলে সন্দেহ করতে পারে। চালু জিনিস, রাখছি। রুয়াদ নয়নের খোঁজ করছে দেখে সে তো চেঁচিয়ে বলল, এই ট্যুরে যে নয়ন আসছে তা কোন টিভিতে সম্প্রচারিত হয়েছিল রে? দেশ বিদেশে সবাই জানে। মজার ব্যাপার তো। রুয়াদের কানে সেতুর তেরা বাঁকা কথাটা এলে সে প্রতিশ্রান্ত মুখেও চোখ মুজে মুচকি হাসল। সেতুর মাথার ওপর সানগ্লাস, চোখ মুখে নিষাক্ত ভাব, হাত পা নাড়ছে অস্বাভাবিকভাবে, ঘাম মুছছে হাতের পিঠে, এদিকে ওদিক তাকাচ্ছে বারবার, ঘন ঘন শ্বাস ফেলছে, ঢোক গিলছে।
ঠ্যাং দোলাচ্ছে। সাইকোলজির ভাষায় এটাকে সাইকোমোটর এজিটেশন বলা হয়। রোয়াদ সরে এলো সেতুর সামনে থেকে। বিল পরিশোধের জন্য আদ্রিজের এক লোক সহ সবাইকে নিয়ে রেস্টুরেন্টে ঢুকলো। চায়ের অর্ডার করে পাঞ্জাবির গলা তুলে চেয়ারে বসলো সে। তাকে ঘিরে ছাত্ররা বসলো। প্রায় বেশ কয়েকটা টেবিল ভরে গেল। তাদের আনন্দের শেষ নেই। প্রত্যেকের কাঁধে ফোলা স্কুল ব্যাগ, পেশাগত প্যারিস্টের মতো ব্যাকপ্যাক গুছিয়ে কাঁধে ধরে ঘুরতে। সবগুলো যে খুব আমোদ অনুভব করছে তার চোখ মুখে দেখে বোঝা যাচ্ছিল। হইচয়ে ভরে উঠল চারপাশ। কেউ কেউ টেবিল বাজিয়ে গান ধরলো। নাস্তার অফিকায় টেবিলে চামচ বাজিয়ে আওয়াজ তুলল। তাদের হইহুল্লোড়ে আশেপাশে মানুষের মাঝেও এক চাপা আনন্দ ও মুখে হাসি দেখতে পাওয়া গেল। এর মধ্যে ঋতুর মন ভার, কখনো ভাবির জন্য, কখনো বা অপ্রত্যাশিতভাবে রোয়াদের সাক্ষাৎ পেয়ে। সে তখনও রোয়াদকে এমনভাবে দেখেছে যেন কবর থেকে কোনো মুর্দা উঠে এসেছে। সেতু কথাটা আওড়ালো সে। আপনি কি করে জানলেন নয়ন এসেছে আমাদের সাথে? আপনি আগেই জানতেন? রোয়াদ চোখ বুঝে একটু হাসল। সে জবাব না দিয়ে বলল, ও কমান্ডারের পরিবারের সাথে কি ছিল না? ঋতু চিন্তিত স্বরে বলল, আমি যখন এই বাস থেকে নেমে আসি তখন ওদের সাথেই ছিল। আর কোথায় যাবে? আপনি এত চিন্তা করবেন না, ও তো সাথেই আছে। ওরাই যেহেতু ওই হোটেলে ওঠেনি তাহলে অন্য হোটেলে থাকতে পারে। শাড়ি পরে এসেছে, একা একা চেঞ্জ করতে পারবে কি না? উফ, তখন নেমে আসা আমার মস্ত ভুল হয়েছে। ছাত্ররা জিজ্ঞাসা করলো, স্যার আপনি চলেন, ওইখানে আপা একা, আপনি কি চেক ইন করবেন নাকি না? তখন চা চলে এসেছে। রোয়াদ মোহরের দিকে চা এগিয়ে নিজের কাপেও চুমুক বলে, আপা না, ম্যাডাম ডাকবি। পুঁজিবাদী পরিবারের ধান্দাবাজ ম্যাডাম। এখনকার সবাই চাইতে নেতাগিরি তিনি ভালো জানেন। ওনার রক্তে ইংরেজের মতো শাসক জীবাণু আছে। চিন্তা করিস না, তোরা নাস্তা করে ওনার কাছে যা, দেখ সব করে ফেলেছেন ম্যাডাম। স্যার আপনি কি চেনেন ওনাকে? দেখে তো মনে হলো না সে আপনাকে চেনে। আমিও চিনি না। রক্তিম খেপে গেল, আপনি জানেন না তাহলে এত কিছু জানলেন কিভাবে? আমার বউ ছাড়া আমি আর কোনো মেয়ে লোককেই চিনি না লাট্টু। নকেন বলল, স্যার একটা সত্যি কথা বলবেন? দুটো বললে সত্যিই বলবো, আমি মিথ্যা বলতে পারি না। নকেন উঠে এসে মোহরকে নির্দেশ করে কানে কানে ফিসফিস করে বলল, স্যার এটা কি তাহলে সত্যি আপনার মানে উনি? তোর কোনো সন্দেহ আছে খগেন? স্যার আপনি যে বিয়ে করতে পারেন আমার কেন যেন বিশ্বাস হয় না। রোয়াদ মাথা নাড়ল, আমারও। মোহর রোয়াদের হাত চেপে ধরে টেনে বেসিনের সামনে নিয়ে গিয়ে বলল, ঝুঁকে দাঁড়ান। রোয়াদের পাশ দিয়ে এক সুন্দরী যাচ্ছিল। রোয়াদ 120 ডিগ্রি কোণ ঘাড় ঘুরিয়ে সুন্দরী মেয়েটিকে দেখে বলল, ওয়াও, মারহাবা মারহাবা। মোহর টাক কুচকে বলল, এত নির্লজ্জ ক্যারেক্টারলেস আমি জীবনে দেখিনি। রোয়া জানালো, আমি একজন প্রকৃতি প্রেমিক। নির্লজ্জ ক্যারেক্টারলেস হব কেন? সৃষ্টিকর্তার প্রত্যেকটা সুন্দর দৃষ্টি চোখ ভরে দেখার অধিকার আছে আমার। ঝুঁকে দাঁড়াতে বললে কেন? মুহূর্তে চশমা খুলে রেখে মুখ ধুয়ে দিল। মাথায় একটু পানি বসালো। রোয়াদ তার শাড়ির আঁচল তুলে মাথা মুখ মুছে আঁচলটা ভিজিয়ে ফেলল। মোহর বলল, এখন চলুন, ব্যান্ডেজ করে আসি হাতটার। ধুলোবালি ঢুকছে, ইনফেকশন হয়ে যাবে। তারপর সারা রাত ঘুমাননি, ঘুম দরকার, চোখ লাল হয়ে আছে। পাথর আপনি? মোহর ছাড়ো আমাকে। মোহরের রোয়াদের হাত চেপে ধরে দীর্ঘশ্বাসে ফেলে বলল, না ছাড়বো না। আপনি আসলে কি চান? রোয়াদ হাত ছাড়িয়ে নিয়ে বলল, মরতে চাই। সে হোটেলের বাইরে এসে একটা সিগারেট ধরালো। গতকাল থেকে সে নিশ্চিন্ত ছিল অ্যানিরা এই হোটেলেই উঠবে। বাস থেকে নেমে নয়নতারার সাক্ষাৎ মিলবে। তার বুকের মাঝখানটা তিরতির করতে লাগলো। ব্যস্ত রাস্তা, গাড়ির কোলাহল সব কিছু ছাপিয়ে কানে রিনরের চিকন সুর বেজে ওঠে, চাচ্চু চাচ্চু, ও রোয়াদ ভুইয়া, ও রোয়াদ ভুয়াত। এই ডাক বিগত 4 বছরের কতবার তাকে আধঘুম থেকে জাগিয়ে তুলে সারাত বসিয়ে রেখেছে। আরেকটা ডাক তাকে জ্বালাতন করেছে, কিন্তু সে ফেরেনি। একজনের দেখা পেলেও আরেকজনকে টলটলে মুখ দুটো ততক্ষণে দেখতে পেল হতো। এটা কি শাস্তি নয়? শান্তি আছে তার প্রকৃতির তরফ থেকে। নয়নতারা তাকে খুব খুঁজেছে, পায়নি। আজ তাই সেও দেখতে পাবে না সহজে। রোদে চশমা ঝলসে যাবার উপক্রম। মোহরও ছাত্রদের অঘোষিতভাবে সেতুর
আওতায় ছেড়ে যে বেরিয়ে পড়লো সিলেট শহরে। সেতুর গালে চুইংগাম, সে সেটা চেবোচ্ছে, ফুলাচ্ছে, ঠাস করে ফাটাচ্ছে। হাতের হ্যান্ড প্রেসিং বলটা অনবরত চাপছে, সাথে শ্বাসের ব্যায়াম চলছে। আদ্রিজের মোট 6 জন এখন লবিতে। তারা সকল ব্যবস্থাপনা সেরে ট্যুরিস্টদেরকে রুমে বিশ্রামে দিয়ে এসেছে। দুপুরের পর বের হওয়ার সময় নির্ধারিত সময় দিয়েছে। আজ প্রথম দিন, সকলেই ভ্রমণে ক্লান্ত, তাই কাছে কুলে চা বাগানে ঘোরাঘুরি হবে। সেতুর ডেস্কে ঝুঁকে চুইংগাম চিবাতে চিবাতে বলল, এই হোটেলের সবচাইতে এক্সক্লুসিভ স্যুপ রাত প্রতি কত? জিজ্ঞাসা করার ভাষাটা খুব একটা মার্জিত নয়। ম্যানেজার সাহেব পাশেই ছিলেন, বড় এক দলটাকে তিনি ম্যানেজ করছিলেন। তিনি এসে জানালেন, আপনার জন্য 16,000 হবে ম্যাডাম। সেতু ঋতুকে ডেকে বলল, তোর বাপ টাকা কত দিয়েছে? ঋতু যে পরিমাণ বলল তাতে নাক কুচকে গেল সেতু। ছাত্র জিজ্ঞাসা করলো, আপনি অনুসুটে থাকবেন ম্যাডাম? সেতু কিছুক্ষণ চেয়ে রইল শান্তভাবে, এরপর মুচকি এসে মাথা নাড়ল। ম্যাডাম না, আপা বলো। না, আমি তোমাদের সাথে তোমাদের মাফিক রুমে থাকবো। ছোট, তোমরা খেয়েছো? ছাত্ররা টুকি তাকিয়ে করলো। রোয়াদ স্যার কি মতলব? আপা তো একদমই তেমন নয়, স্যারটা যেমন বলে গেলেন। হ্যাঁ, একটু আলফা আলফা ভাব, তা বলে ইংরেজের মতো শাসক মানসিকতা না, মানানো যাচ্ছে না তো। আলফা লেডিকে তাদের ভীষণ পছন্দ হয়েছে। নগেন আলফা লেডির নাম জিজ্ঞাসা করলে লেডি হ্যান্ডশেকের হাত বাড়িয়ে জানালো সেতু। মাইন্ডফেস্ট সরণি হক সেতু। ইউ গাইস। সেতুর শরীর থেকে ভেসে আসা ভ্যাটিভার পারফিউমের ঘ্রাণে নগেনের মাতাল লাগলো। এই মুহূর্তে মনে হলো বিশাল এক বিজনেস ওমেন অথবা পার্টি লিডারের সঙ্গে ডিল ফাইনাল করা হাত মেলানো হচ্ছে। সে নিজেকে বিশাল এক লিডার মনে হতে লাগলো তার। সবাই যখন নিজেদের রোয়াদ রুমের দিকে যাচ্ছিল, সেই সময় বাসার এসে সেতুর জিনিস বহন করা সার্ভিস বয়টিকে বলল, ওদিকে নয়, সেতু হকের জন্য এক্সক্লুসিভ স্যুটের রুম বুকিং হয়েছে, মালপত্র সেই রুমে তুলুন। সেতু বলল, আবুল বাসার ভাই, আমার রুম নর্মাল, জিনিস এক্সক্লুসিভ স্যুটে যাবে কেন? বাসায় সেতুর কাছে গিয়ে দাঁড়ালো। তুই নর্মালে থাকতে কমফোর্টেবল হবি না সেতু? তোরা আমার জন্য এক্সক্লুসিভ স্যুট পাশাপাশি 2টো রুম নিয়েছি। সেতু হেসে বলল, আবুল বাসার ভাই, আপনাকে এক কথায় বোঝাতে সেতু বড় ক্লান্ত। সে কারো অনুদান নিতে পছন্দ করে না। না, আপাতত নর্মাল মানুষ নর্মালি থাকবে, এটাই স্বাভাবিক। সেদিন যে বড় মানুষ হয়ে যাব, সেদিন এরকম একটা হোটেল খাড়ার পর কিনে ফেলবো, দেখবেন। সেতু হাতে তুড়ি মারলো, ততদিনে নর্মাল সই। বাসার নাকের পাটা ফুলে উঠল। তুই জেদ করে এইসব করিস না। জেদ? সেটা কি খায় না গায়ে মাখে? বাসা দীর্ঘশ্বাস ফেললো। আর কত ধৈর্যের পরীক্ষা নিবি আমার? সে তো দুঃখে কাঁদো হয়ে বলল, ওলে আমার ন্যাকা ষষ্ঠী রে, ধৈর্যের পরীক্ষা দিতে ইনভিটেশন কার্ড ছাপিয়ে পাঠাই আমি? বাসার ভাই, এসে প্লিজ ধৈর্যের পরীক্ষাটা দিয়ে যাবেন। কত কষ্ট আমার বাসার ভাইয়ের। ওলে গো। বাসার নড়ার শক্তি পেল না। সেতু পেন্সিল হেলে গটগটে আওয়াজটা চলে গেল। বাসার কপাল চেপে ধরে বিড়বিড় করলো, প্লিজ ঠিকই বলে, এই সারা বজ্জাত মেয়েটাকে খুন করে ফেলাই উচিত। হাউ রুড, গড ম্যাড। রুমে ঢুকে সেতু ঢপাস করে আচ্ছা হয়ে বসে পড়ল বিছানার উপর। হ্যান্ডব্যাগের বালিশ খাড়া করে হেলান দিয়ে এক হাঁটু উঁচু করে ওপর পা ছড়িয়ে বসে হাঁটু দোলাতে লাগলো। মুখের চুইংগামটা তেতো হয়ে গেছে, মুখ থেকে ছুঁড়ে ফেললো সেটা মেঝেতে। ঋতু বলল, তুই তাই সুইট ভাইয়াকে ওভাবে বললি? ওভাবে কি? সুইট ভাইকে সুইট করে বললাম। ঋতু অতিষ্ঠ হয়ে ডেকে উঠল। সে তো এক হাত তুলে উপস্থিতি জানালো, হেয়ার, আমার নাম। লোকটা তাকে পছন্দ করে, ভালোবাসে। আমি ভুল না হলে? সে তো এমনভাবে হাসলো যেন বমি এসে মুখে আটকে গেছে। ঠোঁট চেপে আটকে নিল সে। পছন্দ করলে করে, এ কি বিশেষ কিছু না? আবে, সাজানো ফুল বাগানকে সবাই পছন্দ করে, আর এটাকে বিশেষ করে তোলা তোর ছোট লোকেরা। আবার ভালোবাসা মোস্ট অদ্ভুত শব্দ ইন দ্য ওয়ার্ল্ড ইজ নো। ধপ করে একদলা থুতু ফেললো সেতু। ঋতু প্রতিবাদ করলো, মানুষকে পছন্দ করতে পারে না, ভালোবাসতে পারে না? অবশ্যই পারে, পুঁজি থাকলে কাস্টমার আসবে, নিশ্চয়ই আসবে। উফ, এখানেও পুঁজি আছে?
তুই বল, পুঁজি ছাড়া কি আছে? প্রেম পুঁজি কিসের? মানুষ প্রেমে পড়ে কেন? ঋতু গদগদ হয়ে স্বপ্নে হারানো ভঙ্গিতে মুচকি এসে জানালো, প্রেমে পড়ার কোনো কারণ লাগে না, এটা হলো এমনি হয়ে যায়। তোর হয়েছে দুই একটা? সজোরে স্বীকার করলো ঋতু, অবশ্য হয়েছে। তার মধ্যে রাস্তার ধারে ময়লা কাপড় পরে শুয়ে ভিক্ষা করার ল্যাংড়া কোড়া কয়টা ছিল? মানে? সে তো বাঁকা হাসলো। প্রেম ও বিয়ে হলো এই জগতে সবচেয়ে বড় পুঁজিবাদী চেতনার নাম সিস্টার। অথচ কিছু গু খাওয়া দার্শনিক বলে গেছেন পরেম নিঃস্বার্থ নিশ্চাস্ত। তাহলে সমাজে কালো মেয়েটি বিয়ে হয় না কেন? গরিবের মেয়েরা শ্বশুরবাড়িতে যৌতুকের দায়ে খুন হয় কেন? অশিক্ষিত মেয়েরা ডিভোর্স হয়ে বাপের বাড়িতে এসে পড়ে থাকে কেন? তাদের কাছে সুইটরা এমন সুইট সুইট কথা কয় না কেন? রাস্তার ধারে ফুল বেচা মেয়েটার কাছ থেকে ফুল কিনে প্রেমিক তার সুন্দরী স্ট্যাটাসওয়ালি প্রেমিকাকে উপহার দেয়, ফুল বেচা মেয়েটাকে নয় কেন? প্রেমের কবিরা সুন্দরের ঢোল বাজায় কেন? এক কথায় উত্তর দে। এ তো কথা বলো না। সে তো হাতের তালু দ্বারা বিছানায় আঘাত করলো। পুঁজি সিস্টার, বাপের পয়সায় নিজেকে সাজিয়ে তুলে ধরে লোকের লালা ঝরবে। ইটস পলিটিসি অফ বিজনেস, ডেফিনেটলি নাথিং স্পেশাল। এই নিয়ে তোরা যেটাকে প্রেমিক বলিস, আমি বলি কাস্টমার। পুরুষের ক্ষেত্রেও তাই। আমি যেমন ধর বিলিয়নার খুঁজছি, কারো টাকা থাকলে আমাকে আশা করতে পারে, আমিও ধরা দিতে পারি। তো এটা আমার বিশেষ অনুভূতি। ঋতু বলল, সবাই তো আর তোর মতো না। সে তো আঙুল বাজিয়ে তর্জনী তুলে ধরলো। কারেক্ট, কেউ আমার মতো না। নাও ইন, গেট আউট। কেন? এই রুমে তো থাকবো আমরা দুজন। সেতু উঠে দাঁড়ালো। এটা তোর বাপের বাড়ি না, রুমের ভাড়া কিন্তু আমার বাপই দেবে। সেতু আড়মোড়া ভেঙে বলল, জন্ম রাত জেগে তোর বাপ দিয়েছে, কি আর করা। ছি সেতু, বাবা আসলে তোকে কি এমনি এমনি ঘৃণা করে? তার কারণ আছে। সেতু হেসে তাকালো। কি কারণ? তোর বাপ আমাকে ঘেন্না করে, তার কি কারণ? এই যে তোর স্বেচ্ছাচার, তুই যা করবি তাই ঠিক আর সবাই ভুল। সেতু নিচের দিকে আঙুল ইশারা করে ঠোঁট চোখা করে বলল, সবাই ঠিক, আমি ভুল। আমি বের হ রুম থেকে। ঋতু বলল, আমি যাব না, অচেনা জায়গায় একা ঘরে ঘুম আসবে না আমার। সেতু কোনো প্রতিবাদ করলো না। নিজের ব্যাগপত্র নিয়ে ঋতুর রুমের চাবিটা বিছানা থেকে তুলে বেরিয়ে গেল রুম থেকে। ঋতু বসে রইল চুপচাপ, কপাল চেপে ধরে। সেতু প্রেমের যে সংজ্ঞা দিল তা মাথা থেকে যাচ্ছে না। অথচ সেতু নিশ্চিত ভুল বলেছে, বিশ্ব রকমের ভুল। সেতুর চিন্তা ভাবনা স্বার্থপরের মতো, তাই সব কিছুতে সে স্বার্থের ব্যাখ্যা খুঁজে বের করে। কিন্তু প্রেম মোটেই সেরকম কিছু নয়। সেতু রুমে ঢুকে দরজা লক করে একে একে সমস্ত পোশাক ছাড়লো। শরীরে রইল কেবল বুকের ওপর জলজলে করতে থাকা ক্রিস্টাল পাথরের লকেটের স্বর্ণের চেইনটা। চুলগুলো খুলে দিল, পিঠে ছড়িয়ে পড়লো তার। শরীরে জড়ালো একটা তোয়ালে। ব্যাগ থেকে ছুরি বের করে মেঝেতে বসে পড়লো হাঁটু মুড়ে। বুকের মধ্যেকার যন্ত্রণাটা বড় ছটফট করছে, কারণ জানা নেই। সেতু তা বাম হাতটা দেখতে বৃষ্টি হয়ে গেছে, এবড়ে খেবড়ো অসংখ্য কাটার দাগ। কোনো এর উপরিভাগ আরও একটি বৃষ্টি ব্যাপার খোদাই করা আছে। কারণ সেতু নিজস্ব একটি নীতি রয়েছে। স্কুলে কোনো একা ক্লাসে সে পড়লে মৌমাছি কামড় দিলে চুন দিতে হয়, কারণ মৌমাছি কামড়ানোর পর শরীরে যে টক্সিনোসিন প্রবেশ করে, ফলে যন্ত্রণা হয়। তাই অ্যাসিডের ধর্মী। আর চুন হলো ক্ষার, অ্যাসিডে ক্ষার দিলে প্রকোষ্ঠ বিক্রিয়া ঘটে, তাই ব্যথা কমে যায়। সেই সূত্র মতো মানসিকতার অ্যাসিড ও শারীরিক ক্ষার বিশেষজ্ঞতা করে একটি নীতি বানালো। নীতিটা হলো, মানসিকতা যখন যন্ত্রণা দেয় তখন তার ওপর শারীরিক যন্ত্রণা মস্তিষ্কে প্রদর্শন ঘটায়। আবার যদি তা নাও ঘটে, তা মস্তিষ্কের ব্যথার কেন্দ্রের মাধ্যমে মানসিকতা থেকে শরীরকে ঘুরে দাঁড়ায়। কেবল তার শরীরের ব্যথা মানসিক ব্যথা থেকে তীব্র করতে পারলেই ব্যাস, কাজ শেষ। এই নীতি প্রয়োগে সেতু শরীরে এসব দাগের উৎপত্তি হয়েছে। আজও সেতু সেই নীতিকে প্রয়োগ করলো। হাতে তার তো ছুরি চেপে ছ্যাত করে একটা টান মারলো। হাতের রেখা ছিঁড়ে গভীরভাবে তালুটা 3.5 ইঞ্চি মতো জখম হলো। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসতে সেতুর মুখে হাসি ফুটল। চোখ থেকে ঝরা টুপটাপ নোনতা জল রক্তে মিশতে লাগলো। সেতু কতক্ষণ বিছানায় হাত এড়িয়ে ওইভাবে বসে রইল। হাত বেয়ে টুপটুপ করে রক্ত পড়ে মেঝেতে
চাপড়া লাগতে লাগলো। কতক্ষণ খেয়াল নেই, তবে এক সময়ের জোহরের আজান এসে পড়লে সেতু নিজেকে তুলে ওয়াশরুমে নিল। আজ সে জোহরের নামাজ আদায় করবে। সেতু হলো ভণ্ডের উৎকৃষ্ট উদাহরণ। তার মন মতো সে রবের সামনে স্বার্থপর আত্মসমর্পণ করে। সেজদায় পড়লে পাগলের মতো কাঁদে। বাকি সময় বেদমক মাখি পাপাচার করে। দুপুরে গড়িয়েছে 3:30 বাজে। নয়নতারা হোটেলের রোজ ভিউ ক্যাফেটেরিয়ায় বসে উসখুস করতে লাগলো। তারা এসে পৌঁছতেই অ্যানি গাড়ি থেকে নামিয়ে তাকে ধরে বেঁধে এনে খেতে বসিয়েছিল। অ্যানি দেখলো মেয়েটার মুখ শুকনো। তারা কোনো কারণে মন খারাপ নাকি শরীর খারাপ লাগছে। তুমি ঠিক আছো? জানি কেমন ছিল? শুকনো মুখে আসার চেষ্টা করলো নয়নতারা। আপনারা এই হোটেলে উঠেছেন কেন? ঋতুফুপিরা নাকি অন্য জায়গায়, আপনারা এখানে একসঙ্গে থাকলে কত ভালো হতো। অ্যানি হেসে বলল, আঙ্কেল তোমাকে আমার হাতে দিয়েছে, নয়তো আমি নিজে গিয়ে তোমাকে ফুফিদের কাছে দিয়ে আসতাম। তা যেহেতু হচ্ছে না, এখন এসব রেখে একটু সামান্য কিছু খেয়ে নাও প্লিজ। মুখ শুকনো দেখতে কেমন লাগছে। অ্যানি নয়নতারার জন্য মিল্কশেক, লেমন জুস, কোল্ড কফি এবং তৎক্ষণাৎ দেবার জন্য আইসক্রিম অর্ডার করলো। ভাবে খাবার খাবে না এই গরমে, সিধু কী করে ধোয়া ওটা কফি খাচ্ছে নয়নতারা বুঝলো না। নাফি বার্গারের জন্য আর্থির আগ্রহে বসে আছে। নয়নতারা অলস কণ্ঠে নাফিকে বলল, আইসক্রিমটা খুলে দাও। নাফি আইসক্রিম খুলে এক কামড় বসিয়ে দিল। নয়নতারা চোখ ছোট ছোট করে বলল, আমার আইসক্রিম তুমি খেলে কেন? দাও এখন, আমারটাও আমি খাবো, তোমারটাও আমি খাবো। নাফি সঙ্গে সঙ্গে নিজের আইসক্রিম পুরোটা জিব্বা দিয়ে চেটে দিয়ে এগিয়ে দিল। খাও, বেশি করে খাও। নয়নতারা নাক কুচকে বলল, তারপর আবার আইসক্রিম কেন? তুমি মজা বোঝাবো। আমি আইসক্রিম খুলে দেবার বদলে এক কামড় দিলাম, এমনি এমনি নাকি? একটা আইসক্রিম খোলার ভাড়া আদায় করো তুমি। কলি তার বার্গার এসে গেছে, এখন কথা বলার আর সময় নেই। কিন্তু দেখা গেল বার্গারের সাথে বুদবুদে পানি দেয়নি, কারণ কত বড় ওয়েটারের আরেকটা দোষ হলো বুদবুদে পানি চেনা নেই। নাফি যে ভাষা বলবে সেটা বুঝতে হবে। এমন বেকাল ওয়েটারের হাত থেকে সে কোনোভাবে বার্গার খাবে না। বন্দেরের গা চড়তে লাগলো। কাকু, অন্য কোনো ভালো ওয়েটারকে বলো যে বুদবুদে পানি সহ নতুন বালগাল এনে দিতে। বন্দে বলল, বালগাল কি, চুল দিয়ে বানানো? নাফি বন্দেরের মুখ খাপছে বলল, না, বনরুটি দিয়ে বানানো। তাহলে বলো বার্গার। তুমি বালগাল চাইলে ভুলভাল জিনিস চলে আসতে পারে। নাফি অতিষ্ঠ বন্দরকে ওয়ার্নিং দিল, আর 2 মিনিট দেরি হলে আমি কিন্তু। বন্দের পরিবেশ বাঁচাতে দ্রুত উঠে গিয়ে অন্য ওয়েটারকে বলল, বার্গারের সাথে একটা বুদবুদে পানি নিয়ে গিয়ে দ্রুত যান আমার ভাতিজির কাছে, নয়তো তুফান আসতে বলবে। আর বুদবুদে পানি মানে হলো সফট ড্রিঙ্ক, মনে থাকবে? ওয়েটার হাসতে লাগলো। দুপুরের ভ্যাপসা গরমের পর বাইরের জনজীবন অতিষ্ঠ। ক্যাফেটেরিয়ার ভেতরেও সে গমগমে কোলাহল মৃদু ভেসে আসছে। আশপাশের চেয়ারগুলোতে যে যার মতো বসে খাচ্ছে, গল্প করছে। দরজা ঠেলে কেউ এসেছে, কেউ যাচ্ছে। সে সময় নয়নতারা একটি ব্রহ্মম দেখল। ওর আসা যাওয়ার মধ্যে একটি চিরচেনা অবয়ব এসে প্রবেশ করলো দরজা ঠেলে। নয়নতারার হৃদস্পন্দন দুম করে থেমে গেল। শরীরটা ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠল। তার শরীর থরথর করে কাঁপতে লাগলো। কতক্ষণ পর হাঁ করে সে একটু শ্বাস ছাড়ল। তখন পুরুষ বলকটি এদিক ওদিক পরিশ্রান্ত উদাস চোখ বুলিয়ে একটি চেয়ার টেনে নিয়ে বসে পড়ল। কিছুর তালাশে বেরিয়ে হাত খালি ফেরা তৃষ্ণার্ত পথিক চোখের চশমা খুলে টেবিলে রেখে শরীরটা এলিয়ে দিয়ে চেয়ারে। নয়নতারা ঝাপসা চোখে পথিকের ঘামাক্ত পিঠটার দিকে চেয়ে রইল কতক্ষণ। ঝুপঝুপ করে চোখে জমা জলটুকু ঝরে গিয়ে চোখ কতটা পরিষ্কার হলো বলা যায় না, কিন্তু তার আটকে আসা গলা চিরে একটু অস্ফুট আওয়াজ বেরিয়ে এলো, যাচ্ছ? নয়নতারা যখন পিলপিল পায়ে হেঁটে যাচ্ছে পৌঁছে গেছে। ভ্রমটি তখনও চোখ বুজে ছাদের পানে মুখ তুলে হাওয়া খাচ্ছে, ঘামছে। নয়নতারা কি করে বিশ্বাস করবে আজকে বিভ্রমকে? ছুটে গিয়ে মিলিয়ে যাবে না? ছুঁয়ে নিশ্চিত হবার আগে সে ডুকরে উঠল। বিভ্রমটি তড়াক করে চোখ মেলে চাইল। রোয়াদ ইফতেয়াজ দেখলো একটি মেয়ে দাঁড়িয়ে আছে। দেখলো নয়নতারার মতো, কিন্তু নয়নতারা
চাইতে বড়। রোয়াদের ভালো লাগলো না। সে যে বেনিওয়ালা ফ্রক পরা নয়নতারাকে খুঁজছে, ওই যে কামিজ পরা নয়নতারা, চোখ ভরা জল, ঠিক আছে, সে শেষবার এমনই দেখেছিল মেয়েটাকে। তন্নি বেগম জাপটে ধরে রেখেছিলেন। নয়নতারা ছটফট করছে ছোটটার জন্য, চিৎকার করে কাঁদছে, চাচ্চু, ও চাচ্চু। আজ রোয়াজ চিপতে আছে, একটু হেসে চোখ বুঝলো, হা করে লম্বা এক শ্বাস টানলো, হাত বাড়িয়ে নয়নতারার হাতরে টেনে এনে বুকের সাথে জড়িয়ে ধরলো। তুই আগে এদিকে আয়। নয়নতারা হু হু করে কেঁদে ওঠে, মাথার ঢেউয়ের মতো আছড়ে পড়লো শক্ত বুকে। মা যেমন স্নেহে হাত বোলায়, তেমন রোয়াদের বাহুতে আটকে তোতা পাখির মতো ডাকতে ডাকতে লাগলো, চাচ্চু, 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 চাচ্চু। উপস্থিত সকলে চোখ ভরে দেখতে লাগলো। অ্যানি এসে পড়লো, পাশে দাঁড়ালো তার মুখটা মৃদু হাস্য, নাকে ঘাম জমেছে। কতক্ষণ এইভাবেই ভর ছেড়ে পড়ে থাকে নয়নতারা। কান্না থামে না। রোয়াদের পাঞ্জাবির কাঁধ ভিজে যায়। রোয়াদ হেসে শুধায়, মাঝে কি একটু কাঁদিসনি নয়ন? এত কান্না যদি জমেই আছে তো? নয়নতারা দুমদাম কিল মারতে লাগলো। চুপ চুপ করো, একদম চুপ, ছাড়ো আমাকে, ছাড়ো। নয়নতারা মুখ তুললো। রোয়াদ হাতটা ধরেই রইল। নয়নতারা মুখ তুলে শুধু বলতে লাগলো, কোথায় গিয়েছিলে তুমি? থুতনি ভেঙে আবার ডুকরে ওঠে, ঝাপটে ধরলো রোয়াদকে। রোয়াদ নয়নতারাকে জড়িয়ে সামনে চেয়ারে বসিয়ে বলল, এবার কাঁদ। আবার দুই নয়নের সামনে বসে, মুখ হয়ে তোর দেখতে পাচ্ছি না, কাঁধে মুখ রাখলে কাঁদলে বলে। নয়নতারা ভাঙা ঠোঁটে কম্পমান থুতনি কত কিছু বলতে নড়ে নড়ে উঠল, কিন্তু কিছু বলতে পারছে না, শুধু গাল বয়ে জল গড়াতে লাগছে। চোখ ভরে রোয়াদকে দেখতে লাগলো। রোয়াদের হাত দুটো চেপে ধরে রাখলো, যেন রোয়াদ পালাতে গেলে কষে ধরবে যখন, অথচ খেয়াল করলো না রোয়াদের হাতের তালুটা কঠিন জখম, সে চাপা ধরার রক্ত আসছে ছিটছিট করে। তা বলে রোয়াদের মুখে ফুটে উঠেছে হাসি। একরত্তি ব্যথার আভাস নেই, কিন্তু পাশে বসে অ্যানির শ্বাসকষ্ট উঠে গেছে। থরথর করে কাঁপতে লাগলো অ্যানির হাত। সামান্য আঘাত, রক্ত ঝঞ্ঝার সে সহ্য করতে পারে না। গলা শুকিয়ে কাঠ হলো। রোয়াদের হাতের তলার ক্ষততে টান ধরেছে, জায়গাটা বিশ্রীভাবে এবড়ে খেবড়ো ছেঁড়া। সে কাঁপা কাঁপা হাতে নাফির হাত ধরে ঢোক কিলতে কিলতে উঠে গেল রোয়াদের সামনে থেকে। চোখে মুখে পানি দিল। বন্ধের জানে ভাবির এই ব্যাপার। ভাবির মন নরম, শক্ত, ক্ষত, ভীষণ ভয় পাচ্ছে। নাফির একটু সামান্য হাঁটু ছিলে গেলে ভাবির অবস্থা খারাপ হয়ে যায়। সে অ্যানিকে নিয়ে হোটেলের ওপর রুফটপে নিয়ে চলে যেতে চাইল। অ্যানি বলল, তারাকে রেখে যাবে না কোথাও। বন্ধের, আমাকে দুটো সুপারি এনে দাও, চিবই। আমি ঠিক আছি। কান্নার ফলে নয়নতারা নাকের পাতলা সর্দি দেখতে পেল। রোয়াদ হাসতে লাগলো, নিঃসংকোচে পাঞ্জাবির হাতে সর্দিটুকু মুছিয়ে বলল, ছ্যা নয়ন, এত বড় মেয়ে হয়ে পাবলিক প্লেসে এমন ভ্যাবা করে কাঁদছিস, বিশ্রী লাগছে দেখতে। নয়নতারা খামচে ধরল রোয়াদের হাত। চুপ করো শয়তান, চুপ করো। এখানে কেন এসেছ? লেবু শরবত খেতে। তুই এখানে কি করছিস? তুমি? নয়নতারা কিছু বলতে গিয়েও বলল না। হাতের তালুতে কেমন করে চোখের পানি মুছে, সঙ্গে সঙ্গে আবার ঝরঝর করে পানি এসে গাল ভিজিয়ে দিয়ে যায়। রোয়াদ বলল, চোখ এত কথা বলতে কে শিখিয়েছে তোকে? আমি পণ্ডিত নই যে পানি ভরা ডাগর ডাগর চোখের ভাষা বুঝবো। মুখে বল কি বলবি। নয়নতারা থুতনি তিরতির করে কাঁপছে। চাচু কি চোখ চিরচির করছে? সে জিজ্ঞাসা করে, তুমি সিলেটে থাকো? না, তুই থাকিস। আমি ঘুরে এসেছি। কার সাথে? তুমি না জেনে এখানে এসেছো? না জেনে বলে এসেছি। তুই এখানে আছিস জানলে এখানে আসবে কেন? রাস্তার ধারে এর চাইতে বহুত ভালো স্বাদের লেবু শরবত পাওয়া যায়। নয়নতারার চোখে পানি নিয়ে হেসে ফেলল। রোয়াদের হাতে আঘাত করে বলল, তো যাও যাও গিয়ে খাও গে। দুজনের কপাল কপাল ঠেকিয়ে বসে রয়েছে। নয়নতারার কান্না বাড়ে, কথা বলা দায়, জোরে জোরে শ্বাস টানে, যেন বুকে পাথর সম ভার চেপে থাকার শ্বাসক্রিয়া রুদ্ধ। এভাবে ফোপাতে ফোপাতে ভাঙা ভাঙা গলায় বলল, চাচ্ছু, আমার কেমন লাগছে আমি তোমাকে কেমন করে বোঝাতে পারবো? আমার বুকের মধ্যে কেমন যেন লাগছে। তুমি তো বিজ্ঞানী লোক, বলো না এমন কেন হচ্ছে? রোয়াদ শুধুই হাসে। আমার কোনো দিন এরকম সেরকম লাগেইনি, আমি কি বুঝবো। নয়নতারা রোয়াদের গালে চুমু খায়। রোয়াদের গাল ভিজে যায় নয়নতারার চোখের জলে। রোয়াদ তার মুখটা হাতের আছলায় ধরে ডাকে, নয়ন, নয়নতারা, তুই বড় ঘরের মেয়ের বাপ। তোর ব্রিগেডিয়ার বাপ যদি জানে আমার জন্য তুই এভাবে কেঁদেছিস, বন্দুক তুলে ব্যাস আমার কপাল বরাবর দুম।
তুই কি সেই ফোন দিয়ে এঁটেছিস? নয়নতারা চাচ্চুর দাড়ি ভরা থুতনি দুই হাতে চেপে ধরে, কপালে আরেকটা ভেজে চুমু খায়। তুমি বদলাওনি রুয়াদ ভুইয়া। রুয়াদ ভুয়াদ রুয়াদ চোখ বুঝে হেসে বলে, তুই বদলেছিস? ভেবেছিলাম দেখা হলে চিনতেই পারবি না, চিনলেও হ্যালো হাই আমি এখন যাই বলে কেটে পড়বি, কিন্তু সেই ভ্যা ভ্যা প্যা প্যা ছাগলের জিন আছে তোর মাঝে। নয়নতারা আশাবাদী স্বরে বলে, তুমি জানতে দেখা হবে? আরে পাগল, এক দেশে আছি, একদিন না একদিন দেখা তো হতেই পারে। নয়নতারা চোখ মুছতে মুছতে বলল, তুমি সত্যি এখানে লেবুর শরবত খেতে এসেছিলে? রোয়াদ ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্য করে হাসে। তো তুই কি ভাবছিস এই বেলা ফাটা গরমে সারা দুপুর থেকে পাগলের মতো এখানে ওখানে খুঁজতে খুঁজতে অবশেষে এসে এখানে পৌঁছেছি? নয়নতারা এক ধাক্কা মারল রোয়াদের বুকে। রোয়াদ বেসামাল হয়ে নয়নতারাকে আঁকড়ে ধরে হো হো করে হাসতে লাগলো। তখনই নয়নতারা চেঁচিয়ে উঠল, এই রোয়াদ, হাত কেটেছি কি করে এত? উফ, শান দেওয়া গলা বাপ তোর, আস্তে করে কথা বল নয়ন। নয়নতারা রোয়াদের হাতে কবজি খামচে ধরে বলল, হাত কি করে কেটেছে তাই বলো। রোয়াদ খিটখিট করে উঠল, গা বওয়া স্বভাব গেল না তোর? ছাড় জল্লাদিনী, এইটুকু সময় কতগুলো খামচি মেরেছিস, ছাড়। হাত কীভাবে কাটলো বলো? বলবো না, কি করবি? কবে এসেছিস সেখানে? একটু আগে, মানে আজই সকালে। কথা ঘুরাবে না একদম। দুপুরে খেয়েছিস? নয়নতারা উঠে দাঁড়িয়ে রোয়াদের হাত ধরে বলল, না চলো। আমাকে টানছিস কেন? তুই জানা আমার লেবু শরবত আসছে, এসে আমাকে না পেলে কষ্ট পাবে। লেবু শরবত দিয়ে গোসল করাবো তোমাকে, চলো। নয়নতারা টানতে টানতে রোয়াদকে নিয়ে ফার্মেসির দোকানে এলো। ব্যান্ডেজের প্রয়োজন সমস্ত কিছু কিনে গিন্নির মতো হ্যান্ডব্যাগ খুলে টাকা শোধ করলো। রোয়াদ এক দৃষ্টিতে দেখলো শুধু, তার ইচ্ছে করলো ঝট করে দু হাতে তুলে কাঁধে বসে নিতে। চল চাচ্চু, একটু জঙ্গলি হাওয়া খেয়ে আসি। কিন্তু নয়নটা মোটেই ততটুকু নেই, হাত পায়ে যুবতী হয়ে গেছে। কি আশ্চর্য! তানার মধ্যে নয়নকে রেখে দেখেছিল রোয়াদ, কেঁদে ফেলে কোলে তুলে নিলে ভাতিজিকে। এই তো সেদিন, সেই মেয়েটি এমন বড় হয়ে গেছে কেন? সে যে নয়নতারা টুপটুপ করে বাচ্চা নয়নটার মতো করে তার গালে কপালে কটা চুমু খেলো। রোয়াদেরও তো ইচ্ছে করছে নয়নতারাকে ধরে চুমু খেতে, হাতে তুলে সিলেটে জঙ্গল ঘষতে আসতে, কিন্তু তা করতে নেই। নয়নতারা বড়টি হয়ে গেছে, সকলের চাচা হিসেবে নয়নকে বোধহয় স্নেহের পরশ দেবার দিন চলে গেছে। নয়নতারা তার বুক অবধি হয়ে গেছে। কি আশ্চর্য! এই তো কদিন আগে কোমর অবধি ছিল। সারাদিন ভুরভুর করে পিছু পিছু ঘুরতো, কত কথা বলতো, এই কথায় কান কিত। সারাদিন কত কথাই না বলেছে। রোজ দড়ি এনে মেপে বলতো, আজ এই ইঞ্চি বেড়েছি, কয়েকদিনের মধ্যে কাজ হয়ে যাব। এখন চলো পাইপ মেলায় কিনে আনি, গরমে ঘামলে লম্বা হওয়ায় না মানুষ। পাইপ মালাই খেলে শরীর ঠান্ডা রাখতে হবে, তাই বুঝলি। রোয়াদ হাসতে লাগলো। তাকে আবার টেনে নিয়ে রেস্টুরেন্টে এসে ওয়েটারকে দেখে খাবার অর্ডার করলো নয়নতারা। সেই আজ বাচ্চা হয়ে গেছে। এই যেমন রোয়াদের হাত টেনে নিয়ে ব্যান্ডেজ করতে বসলো। রোয়াদের এখন সাহস নেই না বলার। মোহরের কথার ব্যান্ডেজ করালে এই যে ছোট্ট ছোট্ট নরম হাতের অভিমানী সেবাটুকু পাওয়া হতো না। তা মোহর জানে না বলেই বোকার মতো এত ব্যস্ত হচ্ছিল ব্যান্ডেজ করাতে। রোয়াদ বোকা নয়। পর্বটা এখানে শেষ হয়ে গেল। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে, ধন্যবাদ।